মহামারীকালেও মেগা প্রকল্পগুলোই বেড়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। মুঠোফোন ইন্টারনেটের খরচ না কমায় হতাশা। ঋণ পরিশোধেই ব্যয় হবে মোট বাজেটের 11 ভাগ। লক্ষ্যমাত্রা না বাড়িয়েই এনবিআর এর ওপর রাজস্ব আদায়ের ভার। গত বছরের মতোই পিছিয়ে থাকার শঙ্কা। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সীমান্ত জেলাগুলোর করোনা সংক্রমণ। রাজশাহী মেডিকেলে একদিনেই 16 জনের মৃত্যু। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় কঠোর লকডাউন। এবং খাগড়াছড়ির পাহাড়ি জমিতে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ। প্রতি কেজির দাম বিশ্ববাজারে প্রায় 6,000। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়া। মহামারীকালে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে দেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণকারী মেগা প্রকল্পগুলো। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ দ্রুত এগিয়ে যাওয়া প্রকল্পগুলোতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের এই বাজেটে। ঘোর ক্রান্তিকালেও উন্নয়ন দর্শন বাস্তবায়নে বরাদ্দ খরচে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অতিমারি করোনায় ধুঁকতে থাকা দিনগুলোতে বড় হিসেব যখন টিকে থাকা, ভ্যাকসিন বন্দোবস্ত, চিকিৎসার সুব্যবস্থা সহ আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও থমকে যায়নি দেশের চিত্র পাল্টে দেয়া মেগা প্রকল্পগুলো। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। স্বপ্নের পদ্মা সেতুতেও বরাদ্দ বেড়েছে গেল বছরের তুলনায়। বরাদ্দ বেড়েছে কর্ণফুলী নদীতে দেশের প্রথম টানেল নির্মাণ প্রকল্পেও। যোগাযোগ অবকাঠামোর নতুন সক্ষমতা গড়তে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম সীমান্ত পর্যন্ত ডুয়েল গেজ রেল সংযোগ প্রকল্পটিও সুদৃষ্টি পেয়েছে সরকারের। যমুনা নদীতে রেল সেতু নির্মাণও বরাদ্দ পেয়েছে গতবারের চেয়ে বেশি। জোর দেয়া হয়েছে টেকসই বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প মাতারবাড়িতেও। এছাড়া মেট্রো রেল প্রকল্পে 4,800 কোটি টাকার পাশাপাশি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পেও বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখযোগ্য হারে। প্রকল্পকে পূর্ণ অবয়ব দিতে বরাদ্দ দেয়া হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের আনুষঙ্গিক কাজেও। করোনা চ্যালেঞ্জ মাথায় নিয়েও ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার বিষয়ে উচ্চকণ্ঠ বাস্তবায়নকারী কর্মকর্তারা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা জানালেন, গাফিলতির সুযোগ নেই স্পর্শকাতর এসব স্থাপনায়। মেজর অ্যাক্টিভিটিসগুলি এই বছরই হবে। 16 সেপ্টেম্বর প্রথম ইউনিট রিয়েক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা হবে। কোভিড পরিস্থিতিতে কোনোদিনই আমাদের কাজ বন্ধ থাকেনি। বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিন 25,000 থেকে 26,000 জনবল কাজ করছে মাঠে। নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই, কারণ এই ধরনের প্রকল্প মনিটরিং এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকে। নিকট অতীতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা প্রধানমন্ত্রীর সাবেক এই মুখ্য সচিব মনে করেন, স্বচ্ছতা নিশ্চিত করে বরাদ্দ ব্যয় করাই হতে হবে মূল লক্ষ্য। যারা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন তারা টাইম লাইন মেনটেন করে স্বচ্ছতার সাথে নিবিড়ভাবে কাজটি পরিবীক্ষণ করবেন। আমাদেরকে প্রতি মুহূর্তকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য করোনাকেও মোকাবেলা করতে হবে, উন্নয়ন অগ্রযাত্রাকেও সামনে রাখতে হবে। মেগা প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়ন করা গেলে সক্ষমতার পাশাপাশি দেশ প্রবৃদ্ধি অর্জনেও এগিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতেও কমছে না মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ। প্রস্তাবিত বাজেটে টেলিকম সেবায় কমানো হয়নি সম্পূরক শুল্ক কিংবা সিম ট্যাক্স। সুখবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও। শিল্প খাতে কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করা হলেও বিবেচনায় নেওয়া হয়নি মুঠোফোন অপারেটরদের। খরচ বাড়ছে মুঠোফোনে টাকার লেনদেনের ক্ষেত্রেও। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মুঠোফোন কিংবা ইন্টারনেটে। ফলে 2021-22 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়।
তবে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের উত্থাপিত বাজেটে মুঠোফোন সেবায় নির্ধারিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক 15%-এ কোনো হেরফের হয়নি। কমানো হয়নি 200 টাকা সিম ট্যাক্সও। ফলে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডেটা ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিতই থাকছে। সম্পূর্ণ প্রত্যাহার না করা গেলেও যাতে 5% কমানো হয় সেটি আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এই বাজেটে সেই সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের বিষয়টি আমরা লক্ষ্য করলাম না। এটি অত্যন্ত দুঃখজনক। কর্পোরেট করকে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে আসছে মুঠোফোন সেবাদাতারা। তবে উত্থাপিত বাজেটে পাবলিকলি ট্রেডেড মোবাইল অপারেটরদের ক্ষেত্রে নির্ধারিত 40% এবং পাবলিকলি ট্রেডেড নয় এমন অপারেটরদের 45% কর্পোরেট কর হার অপরিবর্তিতই রয়েছে। এতে হতাশ মুঠোফোন অপারেটররা। ন্যূনতম কর্পোরেট কর এটা আমাদের অনেক দিনের দাবি। আমরা মনে করি যে এটা সম্পূর্ণভাবে অযাচিত একটা কর, এটাকে যাতে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়, আমরা এই আশাটা এখনো করছি। যে কোনো পণ্যের উপর সর্বোচ্চ 15% ভ্যাট দিতে হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি, এই সেবায় এখনও 98 লাখ গ্রাহককে সর্বোচ্চ 20% পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আমলে নেওয়া হয়নি বিষয়টি। প্রান্তিক পর্যায়ের গ্রাহক কিন্তু এখনো 15 থেকে 20% ভ্যাট দিচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এনবিআর এর প্রতি যেটা অনুরোধ ছিল, এই 5% ভ্যাটটাকে প্রত্যেকটা লেয়ারে সমভাবে বন্টন করে দেওয়া যেতে পারে বলে আমাদের একটা ধারণা ছিল। খরচ বাড়ছে মুঠোফোনে টাকা লেনদেনে। পাবলিকলি ট্রেডেড এমএফএস প্রতিষ্ঠানের কর্পোরেট কর 32.5% থেকে বাড়িয়ে 40% প্রস্তাব করা হয়েছে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 37%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা না বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আগামী অর্থবছরের জন্য 3,30,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের ভার দিয়ে বাজেট প্রস্তাব করেছে সরকার। এতে লক্ষ্যমাত্রা পূরণে বরাবরের মতো ভ্যাটকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু চলতি অর্থবছরে প্রথম 10 মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিষ্ঠানটি অনেক পিছিয়ে ছিল। এ কারণে অর্থনীতিতে গতি না ফিরলে করোনাকালে এবারও লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। হাজিরা শিউলি রিপোর্ট। বাজেটের আকার বাড়ার সঙ্গে প্রতি বছরই বাড়ে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা। করোনার কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক ধারা বজায় থাকলেও কমেনি এনবিআর এর আদায়ের লক্ষ্যমাত্রা। 3,01,000 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল পর্যন্ত চলতি অর্থ বছরের 10 মাসে সংস্থাটি 1,03,470 কোটি টাকা কম আদায় করেছে। এরপরেও আগামী অর্থ বছরে 3,89,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরকে 84 ভাগ রাজস্ব যোগানের দায়িত্ব দেওয়া হয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ 3,30,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে স্থানীয় সরকার যদিও করের আওতা বৃদ্ধি, অনলাইনে রাজস্ব আদায় এবং অর্থপাচার রোধে নানা পদক্ষেপের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। প্রস্তাবিত লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রার সমান হলেও আয়ের সব সুযোগ নিম্নমুখী থাকায় তা অর্জন সম্ভব নয় বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। যে অর্থনীতির থেকেই রেভিনিউ আর্নড হবে, সেই অর্থনীতি সচল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো এনবিআর এর কাছে টার্গেট দিয়ে তো রেভিনিউ তো আর্নড হবে না। বেসরকারি বিনিয়োগ হতে হবে, কর্মসৃজনমূলক প্রকল্প আসতে হবে। প্রস্তাবিত বাজেটে নেই বাড়তি করের চাপ। এছাড়া বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কমানো হয়েছে কর্পোরেট কর হারও। তবে রাজস্ব আয় বাড়াতে অনলাইন ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন ও এনবিআর এর সক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। এনবিআর ডিজিটাল সিস্টেমে চালু করা, কর জালের আওতা বৃদ্ধি করা, কর ফাঁকি রোধ করা এবং এনবিআর এর নিজের ভিতরে প্রাতিষ্ঠানিক যে সমস্ত দুর্বলতা রয়েছে সেগুলো থেকে যদি বেরিয়ে আসতো তাহলে সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সহায়ক হতো। প্রস্তাবিত বাজেটে ভ্যাট ফাঁকি বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ এবং বকেয়া ভ্যাটের ওপর সুদহার কমানো হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের করের চাপ কমাতে টার্নওভার কর কমিয়ে 0.25% করা হয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। জেলায় প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি,
ধন্যবাদ ফারিয়া। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে এই জেলায় কিন্তু চলতি সপ্তাহে 5 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে করোনায় আক্রান্ত হয়ে, এবং প্রথম দিকে কিন্তু চলতি সপ্তাহের যে প্রথম হার ছিল তা ছিল 26, পরবর্তীতে এটা কিন্তু এখন 39 দাঁড়িয়েছে করোনা সংক্রমণের হার, এবং প্রতি সাপ্তাহিক রাত 12টার পর থেকে কিন্তু নওগাঁ সদর পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলাকে কিন্তু লকডাউনের আওতায় আনা হয়েছে। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে যেসব হাট রয়েছে সীমান্ত এলাকায়, এইসব হাটগুলোতে কিন্তু এখন সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসনের কিন্তু প্রশাসনের তৎপরতা কিন্তু উল্লেখযোগ্য নয়। স্থানীয় যারা ভুক্তভোগী তারা বলছেন যে হাটগুলোতে কিন্তু এখনো স্বল্প পরিসরে কেনাবেচা চলছে, এবং রোগবালাইয়ের যে সংক্রমণের যে পরিস্থিতি এতে কিন্তু তারা আগামীতে উদ্বিগ্ন অনুভব করছেন, কিন্তু জেলা প্রশাসনের সার্বিক তৎপরতা নিয়ে তেমন সন্তুষ্ট হতে পারছেন না স্থানীয় সুধী সমাজ। আমরা জেলা প্রশাসক হারুনুর রশিদের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আগামীতে কঠোর লকডাউনের যে সার্বিক বাস্তবায়নের ক্ষেত্রে তারা আরো কঠোর হবেন, কিন্তু জেলায় পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অত্যন্ত লাগোয়া হওয়ার কারণে কিন্তু নিয়ামতপুর, মান্দা এবং পার্শ্ববর্তী পোরশা উপজেলাগুলো কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আম কারবারের সঙ্গে বড় একটি যোগসূত্র রয়েছে। এসব কারণে কিন্তু সংক্রমণের যে হার তা কিন্তু বাড়ছে বলতে স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। তবে সার্বিক চিত্র কিন্তু গেল এক সপ্তাহে পর্যায়ক্রমে কিন্তু ধাপে ধাপে এই সংক্রমণের হার কিন্তু বাড়ছিল। তবে সাধারণত প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণার পর নওগাঁ সদর পৌরসভায় পুলিশি তৎপরতা আমরা কিছু লক্ষ্য করছি, কিন্তু জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কার্যক্ষমতা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রান্তিক হাটগুলোতে যে নজরদারি, এটা কিন্তু তেমন চোখে পড়ছে না। সার্বিক চিত্র বলতে যে এরকম একটি পরিস্থিতিতে কিন্তু পুরো জেলায় সংক্রমণের যে হার এটা কিন্তু অনেকটাই উদ্বিগ্ন পুরো জেলাবাসী, এবং উপজেলার সামনে কিন্তু আরো বেশ কয়েকটি কুরবানি হাট রয়েছে, গরু চোরাচালানের একটি কারবার রয়েছে, নওগাঁর বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে সীমান্ত এলাকায় 4টি উপজেলার। এইসব কারবারকে নিয়ে কিন্তু নতুন করে ভাবিয়ে তুলছে জেলাবাসীকে। এক্ষেত্রে কিন্তু স্থানীয় সুধী সমাজ বলতে এখনো যদি সংক্রমণের হার টেনে না ধরা যায় তাহলে কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু আর একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে হবে, এমন কথা কিন্তু স্থানীয় সুধী সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে সার্বিক চিত্র হলো যে গেল সপ্তাহের যে ব্যবধানে সংক্রমণের হার এটা কিন্তু কিছুটা বেড়েছে। তো ফারিয়া, এই ছিল নওগাঁর করোনা পরবর্তী সংক্রমণের হার এবং লকডাউন পরিস্থিতির খবর আমার কাছে। নওগাঁয় করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সদর হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল সিসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। দলটির মহাসচিব বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল জানিয়ে বলেন তার রক্তে সংক্রমণ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়াকে ক্যাবিনে স্থানান্তর করা হলেও ফুসফুসের সংক্রমণ সেরে উঠতে কমপক্ষে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। আহমদ সালেহিনের রিপোর্ট। করোনা পরবর্তী জটিলতা ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত 3 মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। পুরো 1 মাস সেখানেই কেটেছে তার। এর মাঝে সংক্রমণ থেকে তার ফুসফুসে পানি জমে গেলে তা নিয়ে তৈরি হয় সংকট। জমে থাকা পানি সরিয়ে সেই যাত্রায় পরিত্রাণ মিললেও হঠাৎ গত সপ্তাহে জ্বর আসে বেগম জিয়ার। এরপর চলতি সপ্তাহে সিসিইউজনিত কারণে বেগম জিয়ার রক্তে সংক্রমণ ঘটলে দ্রুত তার সমাধানের চেষ্টা চালায় চিকিৎসকরা। সে সংক্রমণ যেন আর না বাড়ে সে কারণে শারীরিক অবস্থার উন্নতি না ঘটলেও ঠিক 1 মাস পর সিসিইউ থেকে বৃহস্পতিবার নেওয়া হয় কেবিনে। সিসিইউ জনিত একটা ইনফেকশন ইতিমধ্যেই তার হয়ে গিয়েছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। এখন তারা মনে করছে সিসিইউতে বেশি থাকলে তারপর আবার তার ইনফেকশন হতে পারে, এই জন্য তারা কেবিনে নিয়ে আসছে উইথ ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস অফ সিসিইউ। আরো বলাই যাবে না তাকে, সি ইজ টোটালি ভালনারেবল, তার ইনফেকশন ছিল রক্তে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়াকে কেবিনে নেওয়া হলেও তার ফুসফুসের সংক্রমণ কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হতে পারে আরো প্রায় 6 মাস। চিকিৎসা চলতেছে ভালো, জ্বর ছিল মাঝখানে, এটা কমে আসছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিন্তু পোস্ট কোভিডে যে ফুসফুস সংক্রমণ হয় এটা অনেক সময় 6 মাসও লাগে। যেটা দেখা যাচ্ছে কোভিডের ক্ষেত্রে যে লাংসের যে ড্যামেজটা হয় এটা 3 থেকে 6 মাস সময় লাগে। গত 10 এপ্রিল বেগম জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর 27 মে তাকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে দ্বিতীয়বারের মতো নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে পাহাড়ের ঢালু জমিতে প্রথমবারের মতো বাগান গড়ে তোলা হয়েছে জাপানি আম মিয়াজাকি বা সূর্য ডিমের। পাহাড়ের আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় এই আমের ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে সূর্য ডিম বা মিয়াজাকি রেড ম্যাঙ্গো নামে পরিচিত। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে দামি আম।
প্রতিটির গড় ওজন প্রায় 700 গ্রামের মতো। বিশ্ববাজারে প্রতি কেজির দাম প্রায় $70 বা 6,000 টাকা। প্রচলিত আমের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হবেন বলে মনে করছেন কৃষি গবেষকরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথমত দেখে বোঝার কোনো উপায় নেই ফলটি কি। ভিনদেশি ফলটি আসলে আম। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের। অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি গাছ। 3 বছর পর এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই। তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা হ্লাসিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন। এরপর দেশের বাইরে থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এই জাতের আম বাগান এটি প্রথম। পাহাড়ের মাটি এ ধরনের আম চাষের জন্য উপযোগী বলেও জানান তিনি। এটা জাপানে এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকা। যারা কনজুমার আছে ওনারা কিন্তু আমার বাগান থেকে এইগুলো কিন্তু আপনার অনলাইন এবং ফোনের মাধ্যমে ওনারা কালেকশন করে নিয়ে যায়। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ান সংগ্রহ করে আমরা মাতৃগাছ সৃজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। আন্তর্জাতিক মানের একটি আম, তো সুতরাং এটি বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম, যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবেই রঙিন। জেলার সিন্দুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। এর মধ্যে 40টির মতো গাছে ফল ধরেছে এবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। ধানের ভরা এই মৌসুমে নওগাঁর মোকামে বেড়ে গেছে চালের দর। প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ চালের দর বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিলারদের, আর মিলাররা বলছেন ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ায় বেড়েছে দাম। শহরের কালীতলা এলাকার গৃহিণী সুপিয়া 3 দিন আগে 48 টাকা কেজি কিনেছিলেন চাল। বৃহস্পতিবার বাজারে সেই চালই 52 টাকা কেজিতে কিনতে হয় তাকে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া চালের দরে সুপিয়ার মতো অনেকেই হিসাব মিলাতে পারছেন না সংসারের। গেল সপ্তাহ থেকে নওগাঁর আড়তে হঠাৎ চালের দাম প্রকারভেদে প্রতিমণ 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর বাড়তি দরের আঁচ লাগে খুচরা বাজারে। মোটা চালের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে এগিয়ে সরু চিকন চাল। আয় তো আমাদের বাড়তিছে না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমরা কিনে খাওয়া কি সম্ভব? লকডাউন, গাড়ি চালানোর কামাই হচ্ছে না, তারপরে চালের দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের, আর সাধারণ জনগণের বেশিরভাগই ক্ষতি হচ্ছে। চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমে গেছে কেনা বেচা, আর এই জন্য চালকল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা পাইকারদের কাছে কিনতে গেলে তারা ধানের অজুহাত দেখাচ্ছে ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্রেতাদের কাছে দাম বেশি যাচ্ছি তারা বিব্রত হচ্ছে, তারা ঘুরতেছে, বেচা কিনা নেই। হাটে ধানের দর বৃদ্ধি সহ ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি মিল মালিক নেতার। তারা বলে বারবার যে এটা মিলের দাম বাড়াইছে। আসলে মিলের দাম কিন্তু ওইভাবে বাড়ে না, একবারে 5 টাকা 60 টাকা 4 টাকা বাড়ে না, কিন্তু মিলের বাজারটা আস্তে আস্তে বাড়ে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের বাইরের খবর। চীন বিরোধী নীতিতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার 59 চীনা প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করলেন তিনি। এই নিষেধাজ্ঞার ফলে চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না মার্কিন নাগরিকরা। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই আদেশ। এদিকে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনা প্রতিষ্ঠানে নাগরিকদের সব রকম বিনিয়োগ বন্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোবাইল কোম্পানি হুয়াওয়ে সহ মোট 59টি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। এই তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে বলেও জানানো হয়। বাইডেনের নতুন নির্বাহী আদেশ মোতাবেক নিষেধাজ্ঞার আওতায় পড়া চীনের প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না কোনো মার্কিন নাগরিক।
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুর সহ দেশটির নাগরিকদের ওপর নজরদারির খবর প্রকাশের পর বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই শক্ত পদক্ষেপ নেওয়া হলো। বাইডেনের এমন সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরই সম্প্রসারিত রূপ বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শাসনামলে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বাণিজ্য ও কূটনৈতিক দ্বন্দ্ব সহ নানা কারণে দুই দেশ মুখোমুখি অবস্থানে চলে যায়। দেশ দুটি পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প চীনের 31টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বাইডেন সে তালিকা আরও দীর্ঘ করলেন। এদিকে বাইডেন প্রশাসনের পদক্ষেপে ক্ষুব্ধ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আইন মোতাবেক পাল্টা পদক্ষেপ নেবে বেইজিং। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারী কালেও মেগা প্রকল্পে বেড়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। মুঠোফোন ইন্টারনেটের খরচ না কমায় হতাশা। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সীমান্ত জেলাগুলোর করোনা সংক্রমণ। রাজশাহীতে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে কঠোর লকডাউন চলছে। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।